জাংকুকের কথা শোনার পর তে সুগার দিকে তাকায়। সুগা দুদিকে মাথা নাড়লো, এর মানে সে কিছুই শোনেনি। তে সাথে সাথে মোবাইলটা সুগার কাছে দিয়ে মাথায় কাপড় দেয় আর আড্ডা ছেড়ে উঠে চলে যায়। কখন যে মাথার কাপড় সরে গিয়েছে খেয়াল নেই। সুগা জাংকুকের সাথে কথা বলার জন্য বাসার বাইরে চলে আসে। তুই কি এমন বলেছিস যে তে একদম উঠে চলে গেল? জাংকুক তো ভালো কথাই বলেছে, কিন্তু তে সবার মাঝ থেকে উঠে চলে গেল কেন শুধু জাংকুকের এই কথায়? তেমন কিছুই বলিনি। আজ কি বাসায় আসবে না, নাকি ওইখানেই থাকবে? বেশ একটা ভাবসাব নিয়ে সুগা বলল, বউকে রেখে আসবো নাকি, মা বাবা চলে যাবে একটু পর। ভাইয়ের সাথে কথা বললেও জাংকুকের সম্পূর্ণ দৃষ্টি ল্যাপটপের দিকে, এক হাতে মোবাইলটা কানে ধরে রেখেছে। বউকে নিয়ে একদিন বেড়াতে এসো। সুগা হাসলো, বউয়ের জায়গায় শালিকা হবে, ঘুরিয়ে পেঁচিয়ে বললেও বুঝে ফেলেছে সে। জাংকুকের ভাই একটু চালাক না হলে হয়? এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে, সোজা সাপটা বল যে তোমার শালিকাকে নিয়ে একদিন বেড়াতে এসো। হয়েছে, বেশি বকবক করছো, রাখছি আমি। কলটা কেটে দিল জাংকুক। সুগা হতভম্ব হয়ে চেয়ে আছে শুধু। সে তো ভালো কথাই বলেছিল, ভেবেছিল ভাইটা একটু খুশি হবে, কিন্তু তা না, উল্টো কিসব বলে কল কেটে দিল। সুগা যা বুঝলো আজকাল ভালো মানুষের দাম নেই। জাংকুক এভাবে কলটা না কাটলেও পারত। সুগা আর বেশিক্ষণ বাইরে কাটালো না, বাসায় চলে আসলো। জিমিন যদি জানে সুগা বাসার বাইরে আছে তাহলে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবে। বারান্দায় একা বসে আছে তে, হাতে একটা খাতা, নোটগুলো মুখস্থ করছে সে। কিছুক্ষণ আগেই জিন আর নামজুন চলে গিয়েছেন। তে তাদের সাথে দেখা করে এসেই এখন পড়তে বসেছে। প্রায় 10টা বাজতে চললো। রুমে বসে ভালো লাগছিল না বলে বারান্দায় এসে বসেছে। এখান থেকে সেই জায়গাটা একদম স্পষ্ট দেখা যায়, যেখানে জাংকুক দুবার দেখা করতে এসেছে তার সাথে। আনমনেই হেসে উঠল তে। মানুষটার প্রতি তার খুব অভিযোগ ছিল, যা কারো কাছে প্রকাশ করেনি। আর আজ সে মানুষটার স্মৃতি জড়িয়ে হাসছে সে। জাংকুকের প্রত্যেকটা কথা যেন তের শিরা উপশিরা কাঁপিয়ে তোলে। সে জাংকুকের সামনে নিজের সব অনুভূতি লুকিয়ে রাখলেও একাকী থাকলে বসে বসে সে মুহূর্তগুলো স্মৃতিচারণ করে সে। জাংকুকের প্রথম স্পর্শের কথা মনে পড়তেই বুকটা কেঁপে উঠল তের। মোবাইলের মেসেজের আওয়াজে ধ্যান ভাঙলো তার। জাংকুকের নাম্বার থেকে মেসেজ এসেছে। সরি প্রেয়সী, লেখাটা দেখে অবাক হয়তে। পরক্ষণে মনে পড়ে তখন সে যে উঠে চলে এসেছিল, এ কথাটি মনে হয় সুগা বলেছে। তের মুখে অজান্তেই একটা হাসি ফুটে উঠল। আজ তের কলেজে বিদায় অনুষ্ঠান। দুদিন ধরে জাংকুকের সাথে কোনো রকম কথা হয়নি তার। এই দুদিন জাংকুকের পাগলামো, কথায় কথায় প্রেয়সী বলা, মুগ্ধতা ভরিয়ে বলা প্রেম বাক্য সবকিছুই তেকে প্রায় পাগল করে দিয়েছে। জাংকুকের শূন্যতা যেন তের ভালোবাসাকে তীব্র করে দিয়েছে। তে ভেবেছিল জাংকুককে কল দিবে, কিন্তু কি সব ভেবে আর দেওয়া হয়নি। প্রতিটি সময় জাংকুককে মনে পড়ছে তার। ইয়নমিন যখন কথা বলতো জাংকুকের সাথে, তখন তেও বসে থাকতো। অনেক ব্যস্ততায় দিন কাটছে জাংকুকের। ইয়নমিনের সাথেও বেশিক্ষণ কথা বলেনি। টানা 2 দিন পর আজ আবার জাংকুকের সাথে দেখা হবে তের। আজ আয়ু আসবে তেদের বাসায়। দুজন একসাথে রেডি হয়ে তারপর কলেজে যাবে এখান থেকে। তাদের সবার ড্রেস কোড ছিল কালো। সেই মোতাবেক আয়ু ঠিক করলো সে আর তে একই রকম শাড়ি পরবে। ড্রেসও পরতে পারবে, কিন্তু আয়ু চাচ্ছিল তারা দুজন একই রকমের শাড়ি পরুক। তাই তে আর মানা করতে পারলো না। শাড়ি পরার অভ্যাস আছে তার। আয়ু খুব তাড়াতাড়ি চলে আসলো তেদের বাসায়, কারণ যথাসময়ে আজ কলেজে উপস্থিত থাকতে হবে সবার। জিনি দুজনকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল আর জিমিন সাজিয়ে দিল। বেশ সুন্দর লাগছে তাদেরকে। রেডি হওয়া শেষ করে তারা রওনা হলো কলেজের উদ্দেশ্যে। আজ কলেজটাকে অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে, সবকিছুই বদলে ফেলা হয়েছে। তে আর আয়ু তারা ভালো একটা জায়গা দেখে বসে পড়লো। প্রায় 1 ঘন্টা বাদে জাংকুকের আগমন ঘটলো। কলেজের সব স্যার ম্যাডাম মিলে বরণ করলো জাংকুককে। এইদিকে তে অস্থির হয়ে উঠেছে জাংকুককে দেখার জন্য। অনেক সময় পর জাংকুক স্টেজে আসলো। তার পিছনে অনেক ছেলে, আরো বেশ কিছু নেতাও এসেছে তার সাথে। তে শুধু ইউনোকে ছাড়া আর কাউকে চিনতে পারলো না। যে যার মতো ব্যস্ত হয়ে গেছে। কতগুলো মেয়ে স্টেজে জাংকুকের পাশে দাঁড়িয়ে আছে, যারা উপস্থাপনা করবে পুরো অনুষ্ঠানে। কিন্তু এদেরকে তের একদম সহ্য হচ্ছে না। আয়ুর হাত চেপে ধরে বসে রইল তে। আয়ু অনেকক্ষণ যাবত দেখছে তে কেমন ব্যবহার করছে। তে তুই এমন করছিস কেন? স্বাভাবিক অবস্থানে ফিরে আসে তে। তে আয়ুর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, কই না তো। কথাটি বিশ্বাস হলো না আয়ুর। তে আসল কথাটা বলেনি তাকে। তুই আমার সত্যিটা বলিসনি কিন্তু। তে ঘাবড়ে গেল। আয়ুর পাল্লায় পড়ে সত্যিটা বলেই ফেললো সে। হা হয়ে আছে আয়ু, তার কান যেন জ্বলছে। আদৌ কি কথাটা সত্যি শুনছে সে? আয়ু একবার তের কপাল চেক করে। না, ঠান্ডা আছে। আয়ুর এরূপ আচরণে বিরক্ত প্রায় তে।
আশ্চর্য, এমন করছিস কেন তুই? আয়ু ঠোঁট চেপে হাসি বন্ধ করলো। বান্ধবী প্রেমে পড়েছে, তাও আবার তে? না, এমনি একটু হাসি এসেছে। আসলে সরাসরি কথাটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আয়ুর। তে চুপ হয়ে বসে আছে, দৃষ্টি নিচের দিকে। নিজের কাজে নিজে এখন লজ্জা লাগছে। সে আসলেই কি ভালোবাসে? মাথা একদম ধরে গিয়েছে তার এটা ভাবতে ভাবতে। সব কথা শোনার পর তোর আসলে কি মনে হচ্ছে আয়ু? আয়ু তার গালটা একটু পরিষ্কার করলো। এই কেমন মেয়ে, ভালোবাসার পরও বুঝতে পারছে না যে সে আসলেই ভালোবাসে কিনা? আমার মনে হচ্ছে তুই ওই যে স্টেজে বসে থাকা লোকটাকে ভালোবাসিস। তে ছোট ছোট চোখ করে তাকালো জাংকুকের দিকে। এতদিন জাংকুক পাগলামো করেছে, এখন সেও কি শামিল হবে? নিজের মনকে বিশ্বাস করতে পারছে না তে। দুদিন জাংকুক তার কোনো রকম খোঁজ নেয়নি, আর এই দুদিনের মধ্যে ভালোবেসে ফেলবে? নাকি জাংকুকের জন্য জমে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো বিশাল সমুদ্রের ন্যায় হয়ে গিয়েছে? বিন্দু বিন্দু ঘাম এসে জমা হচ্ছে তের কপালে। ভিতরে সবকিছুতে যেন উতাল ঝড় বইছে। আচ্ছা, উনি দুদিন আমার কোনো খোঁজ খবর বা কল মেসেজ কিছুই দেয়নি। আমি সারাক্ষণ শুধু ভাবতাম উনি আমায় কল দিবে, কিন্তু বরাবরই ফল শূন্য এসেছে। অস্থির হয়ে থাকতাম আমি তার জন্য। এর মানে কি আমি তাকে ভালোবাসি? দুদিনে কি সত্যিই কাউকে ভালোবাসা যায়? আমি কেন মানতে পারছি না? আয়ু হতাশ চোখে তাকালো তের দিকে। নতুন নতুন ভালোবাসলে যা হয় আর কি। তুই তাকে আগে থেকেই ভালোবেসেছিস, হয়তো সেভাবে উপলব্ধি করতে পারিসনি। তোর মনে তার জন্য নতুন নতুন অনুভূতি জন্মেছিল, কিন্তু তুই তখন বুঝিসনি। এই যে সে তোর কোনো খোঁজ খবর নিল না, তুই অস্থির হয়ে উঠেছিস তার সাথে কথা বলার জন্য। এর মানে কি দাঁড়ায়? তুই সত্যি সত্যি ওনাকে ভালোবেসে ফেলেছিস। ওনার অনুপস্থিতিতে ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছিস তুই। আয়ু তের মাথায় হাত দিয়ে বলে, শোন, তুই লাজুক চুপচাপ একটা মেয়ে। অন্য কারো ক্ষেত্রে কি হয় আসলে জানি না। তুই তাকে ভালোবাসিস এটা তো বুঝতে পেরেছি। কাছ থেকে তাকে চিনতে পারিসনি, সে কেমন বুঝতে পারিসনি। যখন সে তোর থেকে একটু দূরে সরে গেল, তখন তোর ভিতর অস্থিরতা কাজ করলো। আর তুই একটা জিনিস সহজে মেনে নিতে পারিস না, তাই তোর এমন হচ্ছে বোধহয়। তার সাথে তো তোর বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে তো হারানোর কোনো চিন্তা নেই। আর তুই কথাটা মেনে নিতে পারলেই হলো। আর বিয়ের তো বেশি দেরি নেই, এখন সবকিছু মেনে নিলে তোর জন্যই ভালো হবে। তোর বর্তমান কার্যকলাপে এটাই বোঝায় তুই তাকে ভালোবাসিস। তে মাথা নিচু করে বসে আছে। আয়ুর প্রত্যেকটি কথা তার কানে ভাসছে, বুক ধকধক করছে। যদি ভালোবেসেই থাকে তাহলে এমন হবে কেন? সবাই তো চায় বিয়ের আগে তার মন পরিবর্তন হোক, জাংকুককে বুঝুক, ভালোবাসুক। তাহলে আজ কেন এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সে? এখন যদি এমন হয় তাহলে ভবিষ্যতে কি হবে? তারপর স্টেজে বসে থাকা কালো পোশাক পরা জাংকুকের দিকে তাকালো তে। স্টেজে বসা লোকটির দিকে অপলক ভাবে তাকিয়ে আছে তে। হঠাৎ কিভাবে যেন এই বিরক্তিকর লোককে ভালোবেসে ফেলেছে সে জানা নেই। তের এখন চাহিনি দেখে আয়ু না হেসে পারলো না। হুঁশ ফিরে আসে তের, চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে আয়ুর দিকে। এভাবে হয়তো কারণে হেসে বেড়াচ্ছিস কেন? হাসি বন্ধ হয়ে গেল আয়ুর। তুই যে ওনার প্রেমে পাগল হয়েছিস সে খেয়াল আছে কি? বিরক্ত হয়ে তে বলে, বাদ দে না, আমারটা আমি বুঝবো। আর এসব বিষয় নিয়ে একটা কথাও শুনতে চাই না। আয়ু চুপ হয়ে রইল। আয়ু তের কথা মতো আর কথা বাড়াতে চাইল না। দুজনের দৃষ্টি সামনের দিকে। এক পর্যায়ে জাংকুককে বলা হলো পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে। জাংকুক অনেক কথা বলল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। কলেজের অনেক স্যার মিলে জাংকুককে কিছু উপহার দেয়, হাসি মুখে গ্রহণ করে সবকিছু। আজ জাংকুক তার সাথে বডিগার্ডও এনেছে সাথে করে। এত মানুষের ভিড়ে থাকবে, কখন কি হয়ে যায় বলা যায় না তো। বগুমও উপস্থিত এই অনুষ্ঠানে। জাংকুক তার প্রেয়সীর দিকে তাকিয়ে আছে। এত মানুষের ভিড়ে বোঝার উপায় নেই যে জাংকুক কার দিকে তাকিয়ে আছে। প্রেয়সীর যেন আজ নতুন রূপের সূচনা হয়েছে, মায়াময়ী রূপ জন্মেছে। ঠোঁট প্রসারিত হলো জাংকুকের। শুধুমাত্র নিজ পেশার কাছে হেরে গিয়ে আজ তের পাশে বসার সুযোগটুকু হলো না। মানুষ তাকে নিয়ে নানান কথা রটাবে, চরিত্রহীন ভাবতে থাকে। দুদিন তের সাথে কথা বলতে না পেরে তার হৃদয়টুকু আবার অশান্ত হয়ে উঠেছে। নজর সরিয়ে জাংকুক অনুষ্ঠানে মনোযোগ দিল। হঠাৎ তার বগুমের কড়া ব্যবহারের কথা মনে পড়ে গেল। বগুম সবার সামনে জাংকুককে ছোট করেছে। আজ সে অনেক আগেই এখানে এসেছিল। যখন এমপির আগমন ঘটে বা স্টেজে ওঠে, তখন বগুম তার জায়গায় বসেছিল। জাংকুক স্টেজে ওঠার সময় সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছে, কিন্তু বগুম বসেছিল, যা সবার কাছে দৃষ্টিকটু লেগেছে। সবাই জাংকুকের সাথে কথা বলার জন্য প্রায় অধীর আগ্রহে বসেছিল। আর সেখানে পাশে একজন এমপি বসে থাকার পরও কোনো হেলদোল নেই বগুমের।
বেগমের। ইয়োনো এগিয়ে এসে জাঙ্কুকের কানে বলে, স্যার, বেগম কার সাথে কথা বলার জন্য উঠে গিয়েছে। ও আজ আপনাকে অসম্মান করেছে। এবারও চুপ করে থাকবেন স্যার? রাগে চোয়াল শক্ত হয়ে এলো জাঙ্কুকের। শুধুমাত্র এটা একটা অনুষ্ঠান দেখে কোনো রকম সিন ক্রিয়েট না করে মানবতার খাতিরে বসে আছে। যদি জাঙ্কুক সেরকম কিছু করতো তাহলে যুদ্ধের ময়দান বেড়ে যেত এখানে। ইয়োনো, শান্ত থাকো। এভাবে হুটহাট মাথা গরম করলে চলবে না। ওর করা প্রত্যেকটা অপমানের হিসেব তুলবো। ইয়োনো সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো জাঙ্কুকের পিছন বরাবর। বেগম এখানে নেই, কেউ কল দিয়েছে, তাই কথা বলার জন্য উঠে গিয়েছে। এই ফাঁকে জাঙ্কুক একজনকে বলে দিয়েছে বেগমের যত দোকান আছে সবগুলো যেন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। বেশ কিছু প্রমাণ তার হাতে এসে, শুধু অনুষ্ঠান শেষ হবার পালা। এরপর জাঙ্কুক বুঝিয়ে দিবে বেগমের জায়গা আসলে ঠিক কোথায় হওয়া দরকার। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। সবার মন্তব্য হয়ে গিয়েছে। 8 ঘন্টা পর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। এর মাঝে থেকে বেগম আগেই বিদায় নেয়। তার সব দোকান বন্ধ হয়ে গিয়েছে শুনে মাথা ঠিক ছিল না। আশেপাশের দোকানের মালিকরা খবর দিয়েছে পুলিশ এসে নাকি দোকানগুলো বন্ধ করে দিয়ে। এমন খবর শুনে বেগম চলে যায়। অনুষ্ঠান শেষে যে যার মতো বাসায় চলে যায়। সে আয়ুকে আটকে রেখেছে শুধু জাঙ্কুকের সাথে কথা বলার জন্য, কিন্তু এত ছেলেরা তাকে ঘিরে আছে যার জন্য সাহস পাচ্ছে না। একসময় আয়ু চলে যায়। ওর ভাইয়া কল দিয়েছিল। অনেকক্ষণ যাবত জাঙ্কুক দূর থেকে খেয়াল করছে। ঠায় দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে, যেখানে মানুষের সমাগম খুবই কম। প্রায় বেশিরভাগ মেয়েরা চলে গিয়েছে। আরো কিছু কিছু রয়েছে যারা কেউ কেউ ছবি তুলছে, এক জায়গায় বসে কথা বলছে, কিন্তু তের সাথে কেউই নেই। আর না তে বসে কারোর জন্য অপেক্ষা করছে। এই জায়গা বর্তমানে তার প্রেয়সীর জন্য নিরাপদ নয়। জাঙ্কুক হেসারের লাইব্রেরি থেকে দেখেই যাচ্ছে। ইয়োনোকে ডেকে দিয়ে বলল, তোমার ম্যাডামকে বলো বাসায় চলে যেতে। জাঙ্কুকের কথা মতো ইয়োনো তের কাছে গেল। আসসালামু আলাইকুম ম্যাডাম, স্যার আপনাকে বলেছে বাসায় চলে যেতে। জিহ্বা দ্বারা ঠোঁট ভেজানো মেয়েটা যার জন্য বসে অপেক্ষা করছে, সে এখন বলেছে বাসায় চলে যেতে। আপনার স্যারের কাজ শেষ হবে কখন? তিনি কখন বাসায় যাবেন? ইয়োনো সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ম্যাডাম, স্যারের কাজ শেষ হতে সময় লাগবে। এখানের কাজ শেষ হলে আবার অন্য কোথাও যাবেন। স্যারের আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে ম্যাডাম। তে ছোট্ট করে উত্তর দিল। ও তৎক্ষণাৎ কল আস। ইয়োনোর মোবাইলের পকেট থেকে মোবাইলটা বের করে দেখে জাঙ্কুক কল দিয়ে। তড়িঘড়ি করে কল রিসিভ করে ইয়োনো। রিসিভ করতেই জাঙ্কুক কণ্ঠস্বর ভেসে ওঠে, তোমার ম্যাডামকে রিকশায় তুলে দিয়ে আসো এখানে। জি স্যার। কল কেটে দেওয়ার পর ইয়োনো মোবাইল আবার পকেটে ঢুকাতে বলে, ম্যাডাম, স্যার বলেছে আপনাকে রিকশায় তুলে দিতে। এরপর আমার যেতে হবে স্যারের কাছে। চলুন ম্যাডাম, আপনাকে রিকশায় তুলে দিয়ে আসি। চারপাশে তাকালোতে কিছু ছেলে মেয়েরাও চলে গিয়েছে যারা এতক্ষণ এখানে ছিল। কোনো মেয়েরা নেই, যা আছে সব ছেলেরা যারা জাঙ্কুকের কাছে। তে আর থাকতে চাচ্ছে না এখানে। ভাইয়া, আমি চলে যেতে পারবো, আপনার আসার দরকার নেই। না না ম্যাডাম, চলুন, আমি এগিয়ে আসি আপনাকে। তে আর মানা করলো না। ইয়োনো তেকে রিকশায় তুলে দেয়। বাসায় চলে আসে সে। আজও সেই মানুষটার সাথে কথা হলো না। ভালো লাগছে না তার। বাসায় এসেই দেখে ইয়নমিন দৌড় দিচ্ছে একা একা। তেকে দেখেই স্থির হয়ে দাঁড়ায়, কিন্তু সে কি শান্তশিষ্ট মেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে? তেকে দেখেই একদম দৌড়ে ঝাঁপিয়ে পড়ে তার কোলে। শাড়ি উল্টাপাল্টা হয়ে গেল তার। সে গলার সুর একটু কঠিন করে বলল, ইয়নমিন, তুমি বড় হয়েছো না? আর এভাবে দৌড়ে আসবে না কারো কোলে। কেউ বাহির থেকে আসলে তার শরীরে ময়লা থাকে। সে ফ্রেশ হওয়ার পর তারপর তুমি তার কোলে উঠবে, ঠিক আছে? ছোট্ট অবুঝ মেয়েটা মাথা নাড়ালো তার খালামণির কথায়। তের কণ্ঠস্বর শুনে জিমিন তার রুম থেকে বেরিয়ে আসে। দিনকে দিন তার শরীরও একদম দুর্বল হয়ে যাচ্ছে, তাই বেশি একটা রুম থেকে বের হয় না সে। জিমিন হেসে বলে, আমার মেয়েটাও তার খালামণির মতো নম্র ভদ্র হয়েছে। তে মৃদু হাসলো তার বোনের কথায়। ইয়নমিনকে কোল থেকে নামিয়ে উপরে চলে যায়। দীর্ঘ কয়েক ঘন্টা শাড়ি পরে প্রায় অধৈর্য হয়ে গিয়েছে। ফ্রেশ হয়ে একটা কমফোর্ট ড্রেস পরে নেয়। সারাদিনের ক্লান্তিতে একসময় ঘুম এসে পড়ে এর। আজ গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সেটা ক্যান্সেল করা হয়েছে। বেগমের দোকানের সামনে মেয়র আর অন্যান্য অনেক নেতা এসে ভিড় জমিয়েছে। পুলিশের সাথে ক্রমাগত তর্ক করে যাচ্ছে বেগম। জাঙ্কুককে খবর দেওয়া হয়েছিল, কিন্তু সে এখনো এসে উপস্থিত হয়নি। জাঙ্কুক নিজেও জানে সে এখানে না এলে কখনো কেউ সমাধান করতে পারবে না। একটু ভাবসাব নিয়ে নিজের অফিসে বসে আছে। এদিকে বেগমের মাথা প্রায় পাগল হয়ে গিয়েছে। পুলিশ কোনো মতেই তার দোকানগুলো ছাড়ছে না, এমনকি দোকানের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এক প্রকার না পেরে জাঙ্কুক
জাঙ্কুকে অনুরোধ করে এখানে আসার জন্য। বেগমের অনুরোধের কথা শুনে বিদ্রুপ হাসি দেয়। যে মুভির মজা নেই সে মুভি কখনো জাঙ্কুকের ভালো লাগে না। গাড়ি, গার্ড আর তাদের দলের কিছু লোক নিয়ে বেরিয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখে সবাই প্রায় একদম জোট পাকিয়ে আছে। জাঙ্কুকের প্ল্যান মতোই সব এগোচ্ছে। ধীর পায়ে আগায় সেখানে। জাঙ্কুক আগেই পুলিশের প্রশাসকের সাথে বৈঠক করে, সব জানায়, প্রমাণও দেখায়। আর পুলিশ প্রশাসককে বলা হয়েছে যেন জাঙ্কুক সেখানে উপস্থিত হলেই যেন সব ঘটনা মানুষকে জানায়। তারাও সেরকম কাজ করেছে, কিন্তু ভিডিওর কারণে 4 মাস বেগমের দোকান টোটালি বন্ধ রাখার ঘোষণা জানায়। মাথায় হাত দিয়ে বসে আছে বেগম। অনেকে বেগমকে বুঝিয়েছে, কিন্তু তার মাথা ঠিক নেই। সবকিছুর জন্য মনে মনে জাঙ্কুককে দোষারোপ করছে। সবাই চলে গেল, জাঙ্কুক আর ইয়নো থেকে গেল সেখানে। বেগমের কাঁধে হাত দিয়ে বলল, তোমাকে বুঝিয়েছিলাম বেগম, কিন্তু তুমি বোঝোনি। এসব অনৈতিক কাজ করলে চলে বলো? রক্তিম চোখে তাকায় বেগম জাঙ্কুকের দিকে। এই যেন কাটা গায়ে নুনের ছিটা। পেছনে দাঁড়ানো ইয়নো পৈশাচিক আনন্দ পাচ্ছে। হাত থেকে ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিল জাঙ্কুকের। সবকিছুর পেছনে আপনি ছিলেন, তাই না? হাসে জাঙ্কুক। তোমার কি আমাকে আজাইরা থাকার মানুষ মনে হয়? বেগম কটমট করে তাকায় জাঙ্কুকের দিকে। যারা আমাকে আজ এমন দুর্দশা পরিস্থিতিতে এনেছে তাদের কাউকে ছাড় দিব না আমি। জাঙ্কুক হাসতে হাসতে চলে আসলো। এটা তো কিছুই না, আরো কত কাহিনী বাকি আছে। জাঙ্কুক সেখান থেকে চলে আসলো। এখনো তার কাজ শেষ হয়নি, আরো অনেক কাজ বাকি আছে। সে কাজের উদ্দেশ্যে রওনা দিল অন্য জায়গায়। বেগম ফোন করে জানিয়ে দিল যেভাবে হোক আর যেন জাঙ্কুকের কোনো মতেই বাড়ি ফিরতে দেওয়া না হয়। বেগমের দলের লোকেরা তাকে বোঝালো জাঙ্কুকের সাথে এখন কিছু করলে তারা ফেসে যাবে, কিন্তু প্রতিশোধের কারণে পাগল বেগম তাদের কথা মানতে রাজি হলো না। আর তারা বেগমের জন্য বাধ্য হয়ে কথাটি মানতে রাজি হলো। সন্ধ্যার পর টেবিলে পড়তে বসেছে তে। তার রুমেই জিমিন আর ইয়নমিন জিনের সাথে কথা বলছে। হঠাৎ সুগার কল আসায় জিনের কল কেটে দেয় জিমিন। কল রিসিভ করতেই সুগা ভাঙা গলায় কিছু একটা বলল, যা শুনে রীতিমতো জিমিনের শরীর কাঁপছে। তেকে ডাক দিল। তে জিমিনের এমন কাণ্ডে ছুটে এলো বোনের কাছে। জিমিনের গালের দুপাশে হাত রেখে জানতে চাইলো কি হয়েছে, কিন্তু সে নিশ্চুপ। অনেক জিজ্ঞেস করার পর জিমিন বলল জাঙ্কুকের অ্যাক্সিডেন্ট হয়েছে। স্তব্ধতে জাঙ্কুকের সাথে ঘটে যাওয়া এমন ঘটনা শুনে যেন তার শরীর কেঁপে উঠেছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার শরীরের প্রবাহিত রক্ত যেন হঠাৎ করে থেমে যায়। জিমিন তড়িঘড়ি করে বোনকে জড়িয়ে ধরে। তে নিজেকে শান্ত রাখ, এমন করলে চলবে না। জিমিন জেনিকে ডাকে। সুগা বলেছে জিনকে যেন তাদের সাথে নিয়ে যায় হসপিটালে। সবাই হসপিটালে পৌঁছায়। মাঝপথ থেকে জিনকে নিয়ে যাওয়া হয়। তে সারাক্ষণ গাড়িতে বসে কেঁদেছে। সবাই এতবার বলেছে কাঁদতে না, তাও জাঙ্কুকের এমন ঘটনা নিজেকে সামলাতে পারেনি। ভীষণ খারাপ লাগছে তার। জেনি তার মেয়েকে অনেক বোঝায়, না কোনো লাভ হলো না, মেয়ের কান্না বন্ধ হচ্ছে না। তের এরকম আচরণে সবাই কিছুটা অবাক হয়। শুধুমাত্র এমন প্রতিকূল মুহূর্তে এসব নিয়ে এত বেশি মাথা ঘামায়নি। জিন এসে ছুটেছে ছেলের কাছে। জাঙ্কুকের এমন হয়েছে শুনে তার হৃদয় যেন কাতর হয়ে আছে। চোখের শান্তি মেটানোর জন্য তিনি ছুটলেন ছেলের কাছে। জাঙ্কুক খুব কম জায়গায় ব্যথা পেয়েছে, আবার যে জায়গাগুলোতে পেয়েছে সেগুলো একদম ক্ষত হয়ে গিয়েছে। ডাক্তার সব চেক আপ করায় কিছু মেডিসিন লিখে দেয়, এগুলো খেলে ঠিক হয়ে যাবে। আজকের দিন হসপিটালে থেকে কাল বাসায় চলে যাবে। মূলত সুগা আজ বাসায় নিতে দিবে না, তাই বাধ্য হয়ে জাঙ্কুককে এখানে থাকতে হচ্ছে। জিন কাঁদছেন ছেলেকে বুকে জড়িয়ে। জাঙ্কুক আর সুগা অনেক বুঝিয়েছে তাকে, কিন্তু তার মনের ভয় সংকট কোনোটি দূর হচ্ছে না। আজ যদি তার আদরের ছোট ছেলের কিছু হয়ে যেত, নিজেকে কিভাবে ক্ষমা করতেন তিনি? জিন কখনো চায়নি ছেলে রাজনীতি করুক। এই অবাধ্য ছেলে কি কারো কথা শোনে? পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতিতে যোগ দেয়। প্রথমে জিন আর নামজুন মত না দিলেও পরবর্তী সময়ে তারা রাজি হয়েছেন। জাঙ্কুক তার মায়ের মাথায় হাত বুলাচ্ছে। মা, আমার তেমন কিছু হয়নি তো, তুমি এত কেঁদো না, কয়েকদিন যেতে দাও, দেখবে আমি ঠিক হয়ে গিয়েছি। মন মানছে না জিনের। সুগা এসে তার মায়ের হাত ধরে বলে, জাঙ্কুক ঠিক হয়ে যাবে, এখন বাইরে চলো মা, সবার তো দেখা করা লাগবে। জিন ছেলেকে ছেড়ে যেতে চাচ্ছিলেন না। সুগা জোর করে বাইরে নিয়ে আসে। এক এক করে নামজুন, জেনি, কাই দেখা করে আসে। একসাথে একজনের বেশি দেখা করতে পারবে না, হাসপাতালের কর্তৃপক্ষের নিষেধ রয়েছে। বাকি রইল জিমিন আর তে। সুগা তাদের সামনে এসে বলে, এখন কে আগে যাবে বলো? দুজনেই আমার খুব কাছের মানুষ। জিমিন তেকে বলে, তুই আগে যা তে। তে মাথা নাড়িয়ে বলল,
তুমি দেখা করে আসো। গলার অবস্থা 12টা বেজে গিয়েছে তের। আজ ঘামে গরমে রোদের মধ্যে ঠান্ডা লেগে গেছে তার উপর জাংকুকের জন্য কেঁদেছে অনেকক্ষণ। সারাটা পথ কেঁদে কাটিয়েছে তে। জিমিন টিস্যু দিয়েছিল, সেটা পুরোপুরি ভিজিয়ে ফেলেছে। এখন কাঁদলে শুধু ওড়নায় চোখমুখ মোছে। জিমিন আগে দেখা করতে যায় জাংকুকের কাছে। জাংকুক বেডে শুয়ে আছে, পেট ধরে গিয়েছে তার। এভাবে শুয়ে থাকা যায় নাকি? কেমন আছেন দেবর সাহেব? জিমিনের কণ্ঠস্বর শুনেই জাংকুক তাকায় সেই দিকটায়। সোজা সাপটা বলে, এই তো ভালো আছি। জিমিন জাংকুকের সামনে গিয়ে বলে, কোন কোন জায়গায় লেগেছে? এখনো ব্যথা আছে? তেমন লাগেনি, মেডিসিন দিয়েছে, এখন ব্যথা একটু কম। জিমিন একটু হেসে বলে, তোমার চিন্তায় একজন চেহারাটা কি বানিয়েছে সামনে থেকে দেখলে বুঝবে। আসার সময় সারা পথ শুধু কেঁদেছে। জিমিনের কথা শুনে জাংকুক ভ্রু কুঁচকে ফেলে। শুধু তে ছাড়া আর কেউ নেই যে এখনো তার সাথে দেখা করেনি, তাই সর্বপ্রথম তার প্রেয়সীর কথাটি মনে পড়ে। এসেছে। জিমিন আরো কিছুক্ষণ কথা বলে জাংকুকের সঙ্গে। জিমিন আসতে দেরি হচ্ছে দেখে তে ওয়াশরুম থেকে মুখে পানি দিয়ে আসে। খুব বাজে লাগছিল তাকে। জিমিন বের হয়ে আসে। এবার তে যাবে। হাত পা কাঁপছে তের, বুক ধুকপুক শুরু করেছে তার। জাংকুককে একদম পুরোপুরি মন থেকে মেনে নেওয়ার পর এই প্রথম তার সাথে দেখা করবে। মনের ভিতর কেমন ভয় লাগা শুরু হয়েছে। না জানি জাংকুক কি বলবে, সে নিয়ে দুশ্চিন্তায় আছে। সুগার নিয়ে যায় তেকে। কেবিনে তেকে দিয়ে আসার পর সে চলে আসে। জাংকুক বেডের পিছন দিক বালিশ দিয়ে এখন হেলান দিয়ে বসে আছে। দু হাত বুকে গুজে আছে। কেবিনে ঢুকিতে আর সাহস হয়নি সামনে এগোনোর। পা যেন চলছে না তার। জাংকুক ক্রমাগত দেখিয়ে চলেছে তের কর্মকাণ্ড। দূর থেকে আমাকে দেখা শেষ হলে এবার কাছে এসো। আমার তোমাকে দেখা শেষ হয়নি এখনো। তে মাথা তুলে তাকায় জাংকুকের দিকে, আবার তৎক্ষণাৎ চোখ সরিয়ে ফেলে। কিন্তু জাংকুককে কিভাবে বোঝাবে তার ভয় করছে। সে সামনে এগোতে পারছে না। তে আসছে না দেখে একটু ধমক দিয়ে বলে, আসবে তুমি নাকি আমি উঠে আসবো বলো? সুগা তখন বাহিরে দাঁড়িয়ে বলেছিল জাংকুক পায়ে ব্যথা পেয়েছে বেশি, আর তে কখনোই চায় না তার জন্য জাংকুকের কিছু হোক। তাই দ্রুত পায়ে জাংকুকের সামনে গিয়ে দাঁড়ায়। জাংকুক একটু সরে হাত ধরে তে টান দিয়ে বসায়। বসতে বললেও বসবে না, তাই ইচ্ছে করেই এমন করেছে। এত কাদার কি আছে? এমন মনে হচ্ছে আমি মরে গিয়েছি, তার জন্য এমন ভাবে কেঁদেছ? বুকটা যেন ছেদ করে উঠেতে। সামান্য অ্যাক্সিডেন্টের কথাই সহ্য করতে পারেনি, আর সেখানে তো। তে একটু নিচু স্বরে বলল, এমন কথা বলবেন না দয়া করে, আমার খুব কষ্ট হয়। জাংকুক একটু মুচকি হাসে। তার প্রেয়সী যে তাকে ভালোবাসে এটা খুব সহজেই উপলব্ধি করতে পেরেছে। এখন মনে হচ্ছে সে ব্যর্থ হয়ে যায়নি, শুধুমাত্র তের মুখ থেকে শোনার অপেক্ষা। কোথায় কষ্ট হচ্ছে তোমার? তে আশেপাশে তাকায়। মাঝে মাঝে জাংকুক এমন এমন প্রশ্ন করে উত্তর দেওয়ার কোনো পথ রাখে না। জাংকুক তের হাতের তালুতে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে, আর তে চোখ বন্ধ করে আছে। জাংকুক একটু হেসে বলে, এইটুকুই সহ্য করতে পারছো না? বড় বড় জিনিস কিভাবে সহ্য করবে সেটাই ভাবছি। তের যেন সর্বাঙ্গ শরীর কেঁপে উঠল। হসপিটালে রয়েছে, তারপরও এমন লাগামহীন কথাবার্তা বলে যাচ্ছে। এখন কেমন আছেন আপনি? জাংকুকের সম্পূর্ণ নজর তের দিকে, কিন্তু বরাবরের মতোই তের দৃষ্টি নিচের দিকে। এই তুমি আমার দিকে তাকাও, অন্য কোনো ছেলের দিকে চোখ তুলে তাকানো হারাম। তোমার সম্পূর্ণ নজর আমার উপর থাকবে। আমি পরপুরুষ নই, তাকাও আমার দিকে। তে একবার তাকালেও আবার চোখ সরিয়ে নেয়। জাংকুকের চোখ অতিরিক্ত লাল হয়ে আছে। এমন ভয়ঙ্কর চোখের দিকে তাকানোর সাহস নেই তের। জাংকুক তার প্রেয়সীর থুতনিতে হাত থেকে মাথা উঠিয়ে দেয়। চোখ মুখের কি হাল বানিয়েছো, লাল করে ফেলেছো একদম। আমায় দেখো, তোমার থেকে একদম ভালো আছি। একটুও ভালো নেই আপনি। কিভাবে এসব হয়েছে? জাংকুক তের দিকে তাকিয়ে আছে। তেকে কখনোই বলা যাবে না, যদি জানে রাজনীতি বিষয়ক ঝামেলা নিয়ে এমন হয়েছে। এখন যেভাবে ভালোবেসেছে তখন ভালোবাসার বউ বাসবে না। আজ দেখা করতে চেয়েছিলে? বড়সড় ঢোক গিলেতে। জি, আপনি অনেক ব্যস্ত ছিলেন। হ্যাঁ, তোমার সাথের মেয়ে চলে গিয়েছিল, তুমি কেন দাঁড়িয়েছিলে? কলেজে তুমি ছাড়া আর কোনো মেয়ে ছিল না, আমি যা দেখেছি। চলে আসতে পারলে না? কত ছেলে ছিল এখানে। সেফটি জিনিস বুঝো তো আসলে। জাংকুক শেষের কথাটা একটু জোরেই বলেছে। তে তো তার সাথে কথা বলতে গিয়েছিল। আপনি অসুস্থ আর এটা হসপিটাল, দয়া করে জোরে কথা বলবেন না। শান্ত হয়ে যায় জাংকুক, পরের বার থেকে মনে থাকে যেন। আর ভুলে গেলে সেটার জন্য শাস্তি পাবে। এখন কাঠটা তোলা থাকলো, আশা করি বুঝেছো। মাথা নাড়াইতে, আমি আসি এবার। জাংকুক তের হাত ছেড়ে দেয়। মেয়েটির সামনে থাকলে নিজেকে বড্ড বেসামাল লাগে। ইশারায় চলে যেতে বলে। তে চলে আসে বাইরে। কাই আবার দেখা করে আসে জাংকুকের সাথে। তে জেনির পাশে দাঁড়িয়ে আছে। জিন চলে যাবে একটু পর বাসায়। জাংকুকের সাথে সুগা থাকবে। সুগা কাউকে থাকতে দিতে দেয়নি, সবাইকে বাসায় যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। জিমিন সুগার পাশে দাঁড়ায়। তুমি কিভাবে সব দিক সামলাবে? আমি থাকি না হয়? সুগা জিমিনের কাঁধে হাত দেয়।
আমি পারবো সামলাতে, তুমি অসুস্থ এখন, বাসায় যাও, ফ্রেশ হও, রেস্ট নাও, কাল না হয় একবার আমাদের বাসা থেকে ঘুরে এসো। এই ফাঁকে জাংকুককেও দেখা হয়ে যাবে। আচ্ছা। সুগা সবাইকে গাড়িতে উঠিয়ে দেয়। জাংকুক বলেছে জলদি কাজ সেরে তার কাছে যেতে, আর সুগাও তাই করলো। কেবিনে দুজন পুলিশ এসেছে। জাংকুকের অ্যাক্সিডেন্টের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। হসপিটালের কর্তৃপক্ষ শুধুমাত্র জাংকুকের জন্য নিয়ম লঙ্ঘন করেছেন। পাশের কেবিন থেকে ইউনোকেও নিয়ে আসা হয়েছে। জাংকুকের থেকে ইউনের বেশি ক্ষতি হয়েছে। হাতের কনুই আর পা ছিলে একদম একাকার। গাড়িটার অবস্থা খুব খারাপ হলেও জাংকুকের তেমন লাগেনি। জাংকুকের প্রথমত ভুল হচ্ছে গার্ডদের ছাড়া কোথাও যাওয়া। কোনো পলিটিক্যাল কারণ ছাড়া জাংকুক গার্ড সাথে রাখে না, এটাই হচ্ছে তার সর্বোচ্চ ভুল। জাংকুক সোজা হয়ে বসে, তার দৃষ্টি জানালার দিকে। আমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আপনারা বুগামকে কোনো রকম শাস্তি দিবেন না। সুগার রাগ হয় জাংকুকের কথায়। এমন কথার কোনো ভিত্তি আছে? মানে যা মনে আসছে তাই বলে। কেন? আবার যদি তার ক্ষতি করার চেষ্টা করে তখন? ইউনো সুগার কথায় একমত। শুধু স্যারকে ভয় পায় বলে আজ সুগার সাথে চিৎকার করে সহমত কথাটি বলতে পারছে না। আর আইন সবার ঊর্ধ্বে, সেখানে জাংকুকের এরূপ কথা মেনে নিতে পারছে না পুলিশ প্রশাসন। দেখুন মিস্টার জিওন, আমরা আইনের লোক, আর আপনার উপর এমন অ্যাটাক এসেছে। আমরা যদি ঘাপটি মেরে বসে থাকি, আমাদের উপরের কোনো অফিসার এটা জানলে সমস্যা হবে। আপনি সুস্থ হয়ে উঠুন, আর আমরা বুগামকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। আপনারা আর এসব বিষয় নিয়ে না জড়ানোটাই ভালো। জাংকুক শান্ত স্বরে বলে, আইন আমি আপনাদের দেখাবো। শুধু বেশি না, 3টে দিন আমার সময় দিন, আমি সুস্থ হয়ে নিই। তারপর আমার ব্যাপার আমিই বুঝবো। আমার ব্যক্তিগত বিষয়ে কারো না জড়ানোটাই ভালো। পুলিশ প্রশাসক ভয় পেয়ে গেল। জাংকুক তার কথা আবার তাকিয়ে ফিরিয়ে দিল। জি, কিন্তু এবার থেকে সবসময় গার্ড রাখবেন সঙ্গে। আসি, আসসালামু আলাইকুম। পুলিশ চলে যায়। ইউনোকে ধরে একটা নার্স তার কেবিনে দিয়ে আসলো। সুগার মেজাজ গরম হচ্ছে। প্রতিবার তার ভাই এমন তেরামি করবে, আর শেষে অস্ত্রের সাহায্য নেবে। কিছু কিছু সময়ে মানুষের কথাও শুনতে হয়। জাংকুক একটু শব্দ করেই বলল, কথা বলো না, আমার কারো কথা শোনার প্রয়োজন নেই। সুগার রাগে মুখটা ফিরিয়ে নিয়েছে। মিনমিন করে বলল, এই আত পাগলটাকে কে সামলাবে? জাংকুক শুনে ফেলেছে ঠিকই। সুগা মুখটা বেজার করে রেখেছে। জাংকুক অট্ট হাসি দিয়ে সুগার দিকে তাকায়। একমাত্র তোমার শালিকাই এই আত পাগলটাকে সামলাতে পারবে।